হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমি আলোচনা করব ডেটা ওয়্যার হাউসের সেকেন্ড পার্ট নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেটা ওয়্যার হাউস মডেলিং, ডেটা কিউব অ্যান্ড ওল্যাব। তাহলে ডেটা ওয়্যার হাউস মডেলিং কিভাবে করা যায় তাই আজকে আমরা শিখতে যাচ্ছি। Data warehouse is based on multidimensional data model, which views data in the form of a data cube. অর্থাৎ ডেটা ওয়্যারহাউস মাল্টিডাইমেনশনাল ডেটা মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এক্ষেত্রে প্রত্যেকটা ডেটাকে আমরা ডেটা কিউব হিসেবে কল্পনা করি। তো ডেটা কিউব হিসেবে কল্পনা করলে কি রকম হতে পারে বিষয়টা আমরা এখানে দেখতে পারি। মনে করুন যে আমাদের যদি একটা সেলস নামে ডেটাবেস থাকে, সেলস নামে আমরা যদি একটি ডেটা ওয়্যারহাউস বানাতে চাই, সেই সেলসের জন্য আমাদের 4টা ডাইমেনশন আছে। কথার কথা, সেই 4টা ডাইমেনশন হলো টাইম, আইটেম, লোকেশন অ্যান্ড সাপ্লায়ার। এখানে ডাইমেনশন কথার মানে হলো 4টা টেবিল। একটা হলো টাইম, একটা হলো আইটেম, একটা লোকেশন আর একটা সাপ্লায়ার। এই নামে 4টা টেবিল আছে। এখন এই প্রত্যেকটা টেবিলের আবার একাধিক কলাম থাকবে। যেমন টাইম টেবিলের অনেকগুলো কলাম থাকতে পারে, হ্যাঁ, আইটেম টেবিলটার অনেক কয়েকটি কলাম থাকতে পারে, লোকেশন টেবিলের আবার কলাম থাকবে এবং সাপ্লায়ার টেবিলের কলাম থাকবে। এগুলো টেবিলের নাম, ঠিক আছে? তো যখন আমরা করব কি, ওই টেবিলগুলোর 4টা টেবিলের সবগুলো ইনফরমেশন একসাথে রেখে দিব, একসাথে কোথাও মানে ভিউ করব, একসাথে সবগুলো ইনফরমেশনকে আমরা নিয়ে আসবো, দেখব। তখন সেটাকে আমরা বলছি 4D কিউবয়েড। যেহেতু এটা একটা লোয়েস্ট লেভেল সামারাইজেশন, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সামারি তৈরি করলাম না, লোয়েস্ট লেভেল সামারাইজেশন। 4টা টেবিল ছিল, 4টা টেবিলের সবগুলো ইনফরমেশন আমরা একসাথে কালেক্ট করেছি। তাহলে এই যে লোয়েস্ট লেভেল যে সামারাইজেশন, এইটাকে বলা হয় বেস কিউবয়েড। ওকে, তাহলে এটা হলো বেস কিউবয়েড। এক্ষেত্রে যেহেতু 4টা টেবিল বা 4টা ডাইমেনশন টেবিল ছিল, তাই এটাকে আমরা বলছি 4D কিউবয়েড। আর এটা যেহেতু একদম লোয়েস্ট সামারাইজেশন, এই ক্ষেত্রে এটা হলো বেস কিউবয়েড। এখন যদি আমরা এই রকম পদ্ধতি অনুসরণ করি, যেটাকে আমরা আরো সামারাইজড করব। সামারাইজড করা মানে হলো কোনো একটা ডাইমেনশন, এখানে যেহেতু 4টা ডাইমেনশন আছে, অর্থাৎ 4টা টেবিল আছে, আইটেম, টাইম, লোকেশন এবং সাপ্লায়ার। এই 4টা টেবিলের মধ্য থেকে কোনো একটা টেবিলকে আমরা ফিক্সড রেখে বাকি 3টা টেবিল থেকে ডেটা কালেক্ট করলাম, ঠিক আছে? ওই টেবিলটার রেসপেক্টে, অর্থাৎ ওই টেবিলটার সাপেক্ষে, একটা নির্দিষ্ট টেবিলের সাপেক্ষে বাকি 3টে টেবিল থেকে ডেটা কালেক্ট করলাম, তখন সেটা হয়ে যাবে 3D কিউবয়েড। কি রকম? যেমন মনে করুন, যদি আমরা সাপ্লায়ারের রেসপেক্টে অন্য 3টে টেবিল থেকে ডেটা কালেক্ট করি, তাহলে কালেক্ট করি মিনস ডেটাগুলোকে সামারাইজ করি, একসাথে নিয়ে আসি, তাহলে সেটাকে বলা হবে 3D কিউবয়েড। ধরুন আমরা একটা ফিক্সড করলাম যে সাপ্লায়ার এক্স নামে যে সাপ্লায়ার, তিনি কোনো সময়ে, একটা নির্দিষ্ট সময়ে এই আইটেমগুলো কোন এই লোকেশনে কয়টা আইটেম বিক্রি হয়েছে, এই সাপ্লায়ারের কাছ থেকে নেওয়া হয়েছে বা বিক্রি করা হয়েছে, সেই ইনফরমেশনটা আমরা কালেক্ট করে ফেললাম। অথবা এমন হতে পারে যে আমরা লোকেশনের রেসপেক্টে বাকি 3টা টেবিল থেকে ইনফরমেশন গ্যাদার করলাম। সেক্ষেত্রে কি হতে পারে, একটা নির্দিষ্ট লোকেশন দিয়ে দিলাম। ধরেন বলা হলো যে লোকেশন যদি হয় সিটি ভ্যানকুভার, এই ভ্যানকুভার শহরে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়গুলোতে এই যে সকল আইটেম আছে, সেই আইটেমগুলো কোন কোন সাপ্লায়ারের কাছে সাপ্লাই করা হয়েছে, সেগুলোর ইনফরমেশন আমরা কালেক্ট করে ফেললাম। লোকেশন কিন্তু এই ক্ষেত্রে ফিক্সড, ওই যে ভ্যানকুভার লোকেশন সিটি। অথবা আমি যদি এরকম করতে চাই যে আমার ক্ষেত্রে যে আমি টাইমকে ফিক্সড রেখে দেবো। টাইমটা হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টার, মনে করুন যে বছরের প্রথম 3 মাস, এই 3 মাস আমি ফিক্সড করে দিলাম। তো এইটার রেসপেক্টে অন্যান্য আইটেমগুলো, যতগুলো আইটেম আছে, তারা যতগুলো লোকেশন আছে, সবগুলো লোকেশনে যতগুলো সাপ্লায়ার আছে, তাদের কাছে কত ডলারে বিক্রি করা হয়েছে, কত ডলার বিক্রি হয়েছে, এইটার যে সামারি, এটা যখন আমি নিয়ে আসলাম কোনো একটা নির্দিষ্ট টাইম, কিন্তু এখানে টাইমের রেসপেক্টে এটাকে নিয়ে আসলাম, এই 3টা লোকেশন থেকে এই ডেটাগুলোকে বা ইনফরমেশনগুলোকে কালেক্ট করলাম, তখন এটাকে আমরা বলছি 3D কিউবয়েডস। কারণ এখানে 3টা ডাইমেনশন টেবিল থেকে ইনফরমেশন নেওয়া হচ্ছে, এই জন্য এটা 3D কিউবয়েডস।
অনুরূপভাবে আমি চাইলে 2D কিউবয়েডস বানাতে পারি, এটা আরো সামারাইজড, মোর সামারাইজড ডেটা। এই ক্ষেত্রে হবে কি, এইখানকার 4টা ডাইমেনশনের টেবিলের মধ্য থেকে 2টো টেবিলকে ফিক্সড করে তাদের রেসপেক্টে অন্য 2টে টেবিল থেকে ইনফরমেশন গ্যাদার করব। এমন হতে পারে যে আমি লোকেশন এবং সাপ্লায়ারকে ফিক্সড রাখলাম, বললাম যে লোকেশনটা হচ্ছে যে ভ্যানকুভার সিটি, সাপ্লায়ার হচ্ছে এক্স। এই ব্যক্তি যতগুলো আইটেম, এই সাপ্লায়ারের কাছে যতগুলো আইটেম মানে বছরের সব সময়ের মধ্যে যতবার আমরা দিয়েছি সবগুলো আইটেমের ইনফরমেশন, যত আইটেম বিক্রি করা হয়েছে তাদের কত টাকায় বিক্রি করা হয়েছে, টোটাল সোল্ড ডলার, কত ডলারে আমরা এটাকে সোল্ড করেছি, বিক্রি করেছি, সেই ডলার সোল্ডটা দিয়ে বের করা হোক। তাহলে এই যে ইনফরমেশনটা যখন নিয়ে আসলাম, এটাকে আমরা বলছি 2D কিউবয়েড। অনুরূপভাবে অন্য যে কোনো দুটোকে ফিক্সড করে অন্য দুইটা নিয়ে নিলাম। তাহলে এইভাবে দুটো করে যখন আমি ডাইমেনশন টেবিল থেকে ডেটা কালেক্ট করছি, তখন এটাকে বলা হচ্ছে 2D কিউবয়েড। আর যখন 3টাকে ফিক্সড রেখে অন্য একটা টেবিল থেকে ডেটা কালেক্ট করা হচ্ছে, তখন সেটাকে বলা হবে 1D কিউবয়েড। যেমন 3টাকে ফিক্সড রেখে বলতে কি, এটা আরো সামারাইজড, মোর সামারাইজড। এক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমি টাইম ফিক্সড করে দিলাম। ধরেন এই আমি একটা নির্দিষ্ট আইটেম, মনে করুন যে কম্পিউটার বিক্রি করা হচ্ছে, কম্পিউটার হচ্ছে একটা নির্দিষ্ট আইটেম, কম্পিউটার, তারপরে ধরুন সঙ্গে মাউস, সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি একটা প্রতিষ্ঠান বিক্রি করে, এগুলো তার আইটেম আছে। এখন আমি যদি এগুলো ফিক্সড করে দেই, টাইম ফিক্সড করে দেই, লোকেশন ফিক্সড করে দেই এবং সাপ্লায়ার ফিক্সড করে দেই, এই সবগুলো আইটেম ফিক্সড করে দেওয়ার পরে আমি বলি যে এই সবগুলো ডাইমেনশন ফিক্সড করে দেওয়ার পরে যদি বলি যে কতগুলো আইটেম বিক্রি হয়েছে, সে এই যে আইটেমের ক্ষেত্রে ব্যাপারটা, হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে, যে বললাম যে বছরের প্রথম 3 মাস মানে ফার্স্ট কোয়ার্টারে ভ্যানকুভার সিটিতে, ঠিক আছে, এক্স নামক সাপ্লায়ারের কাছে এই আইটেমগুলো কত ডলারের বিক্রি হয়েছে, টোটাল কত ডলারে বিক্রি হয়েছে, তো প্রত্যেকটা আইটেমের জন্য কত ডলার করে বিক্রি হয়েছে সেটার কিন্তু ইনফরমেশন চলে আসবে। এই যে সামারিটা তৈরি করলাম, এই সামারিটাকে বলা হচ্ছে 1D কিউবয়েড। অনুরূপভাবে আমি অন্য 3টাকে ফিক্সড রেখে লোকেশন বের করতে পারি, আবার এই 3টাকে টাইম, আইটেম এবং লোকেশনকে ফিক্সড রেখে সাপ্লায়ারের ইনফরমেশন বের করতে পারি, এগুলো হচ্ছে 1D কিউবয়েড। আর সবগুলোকেই যদি আমি একদম ফিক্সড করে দিই, দিয়ে যে ইনফরমেশন টোটাল যে ভ্যালু, ওটাকে যখন আমি নিয়ে আসবো, তখন সেটাকে বলা হবে 0D কিউবয়েড বা অ্যাপেক্স কিউবয়েড। এটাকে বলা হয় হাইয়েস্ট সামারাইজেশন, অর্থাৎ এই ক্ষেত্রে একদম হাইয়েস্ট সামারাইজেশন করছে, তাই এটাকে আমরা বলছি 0D কিউবয়েড বা অ্যাপেক্স কিউবয়েড। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝেছেন যে ডেটা ওয়্যার হাউসটা আসলে মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, যেখানে ডেটাগুলোকে একটা করে কিউব ভাবা হচ্ছে, এবং এই কিউবের মধ্যে যে প্রত্যেকটা কিউব, দেখুন যে একটা ডেটা ওয়্যার হাউস এন সংখ্যক এনডি বেস কিউব ইজ কল্ড বেস কিউবয়েড, অর্থাৎ এনডি সংখ্যক, এই যে এখানে আমরা এন ডাইমেনশনাল, অর্থাৎ এখানে 4টা ডাইমেনশন ছিল, তাই ওটাকে আমরা 4D কিউবয়েড বলছি, ঠিক আছে, বা বেস কিউবয়েড বলছি। এখন যত সামারি করতে থাকছি, সামারি হতে 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 একদম যখন সবগুলো ফিক্সড করে দিয়ে ওদের রেসপেক্টে একটা ইনফরমেশন আমি কালেক্ট করছি, তখন ওটাকে আমরা বলছি অ্যাপেক্স বা 0D কিউবয়েড। তাহলে এই কিউবয়েডগুলো সম্মিলিতভাবে একটা কি তৈরি করছে, কিউব তৈরি করছে। এই যে কিউব, একটা কিউবের আকৃতি, এটা একটা আমরা 3 ডাইমেনশনাল ভিউ দেখলাম একটা কিউবয়েড। এই যে আর ল্যাটিস অফ কিউবয়েডস, যখন একটা কিউবয়েডের ল্যাটিস মানে স্ফটিক তৈরি হয়, তখন সেটাকে আমরা কিউব বলি। আচ্ছা, তো এইটাকে আমরা আরো একটা অন্যভাবে ভাবতে পারি, এটা কিন্তু আমাদের থিঙ্কিং, জাস্ট এখানে ডেটাগুলোকে আমরা এইভাবে কল্পনা করছি যে সেগুলো কিউবয়েড আকারে আসছে, বাস্তবে কিন্তু সেগুলো কিউবয়েড আকারে নেই, সেগুলোকে আমরা আমাদের কল্পনায় আছে যে এই রকম হবে, কিউবয়েড হবে, অর্থাৎ এত একটা নির্দিষ্ট ডাইমেনশনাল টেবিল আমি ফিক্সড রেখে বাকি টেবিলগুলো থেকে ডেটা কালেক্ট করছি, এই ব্যাপারটাকে আমরা কিউবয়েড হিসেবে কল্পনা করছি, ভাবছি। তো আমরা যখন একটা ডেটা ওয়্যার হাউস তৈরি করব, ডেটা ওয়্যার হাউস তৈরি করার সময় কিন্তু তৈরি করার পূর্বে একটা কনসেপচুয়াল স্কিমা ড্র করতে হবে, অর্থাৎ মডেলিং করতে হবে, মডেল তৈরি করতে হবে যে কিভাবে আমরা একটা কি বলে ডেটা ওয়্যার হাউস তৈরি করতে পারি। কারণ ডেটা ওয়্যার হাউস কিন্তু অনেকটা রিলেশনাল ডেটাবেজের মতোই, অর্থাৎ টেবিল থাকবে, সেখানে জাস্ট টেবিল থাকবে। তাহলে কি রকম ভাবে একটা ডেটা ওয়্যার হাউস তৈরি হবে, সেইটা কনসেপ্ট ড্র করার জন্য বা ওইটার
কনসেপ্টটা মডেল করার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করি সেগুলোকে বলা হয় স্কিমা। ঠিক আছে, সেই স্কিমা 3 ধরনের স্কিমা ব্যবহার করা হয়। একটা হলো স্টার স্কিমা, দ্বিতীয়টা হচ্ছে স্নোফ্লেক স্কিমা, আর তৃতীয়টাকে বলা হয় ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা, বা এটাকে গ্যালাক্সি স্কিমা বলা যেতে পারে। তো এই স্কিমাগুলোর মধ্যে, ঠিক আছে, স্কিমাগুলোর মধ্যে 2 ধরনের টেবিল থাকতে পারে। একটাকে বলা হয় ডাইমেনশন টেবিলস, আর একটাকে বলা হয় ফ্যাক্ট টেবিল। ডাইমেনশন টেবিল কাকে বলা হয়? ডাইমেনশন টেবিল যেমন যদি আমাদের ডেটা কিউব সাচ অ্যাজ সেলস, সেলস যদি আমাদের ডেটা কিউব হয়, পুরো কিউবটা ডেটা কিউবটা হচ্ছে সেলস, তাহলে ওইখানকার যে কিউবয়েড গুলো তৈরি করতে চাচ্ছি সেগুলোকে বলা হবে ডাইমেনশন টেবিল। অর্থাৎ যে সকল বিষয়ের উপর ভিত্তি করে এই সেলসের ইনফরমেশন গ্যাদার করা হবে, যে টেবিলগুলোর উপর ভিত্তি করে, সেই টেবিলগুলোকে বলা হবে ডাইমেনশন টেবিল। যেমন হতে পারে সেখানে আইটেম নামে টেবিল আছে, টাইম নামে টেবিল আছে। এখন আইটেম টেবিলের আবার কি থাকবে? এই সকল কলাম থাকবে, এগুলোকে অ্যাট্রিবিউটস বলা হয়। যেমন আইটেম নেম, ব্র্যান্ড, তারপর হলো টাইপ। এবং টাইম নামক যে ডাইমেনশন টেবিলটা থাকবে তার এই সকল কলাম বা অ্যাট্রিবিউটস থাকতে পারে। ধরলাম যে ডে, ওখানে একটা অ্যাট্রিবিউট বা কলাম, উইক, মান্থ, কোয়ার্টার, ইয়ার ইত্যাদি ইত্যাদি। এরকম আরো অসংখ্য ডাইমেনশন টেবিল আমরা আমাদের প্রয়োজন অনুসারে কি বলে ব্যবহার করতে পারি, ঠিক আছে, তৈরি করতে পারি। আর একটা ব্যাপার হলো ফ্যাক্ট টেবিল। এই ফ্যাক্ট টেবিলটার কাজ হলো যে এই ডাইমেনশন টেবিল থেকে আমরা কি পরিমাপ করতে চাই, কি মেজার্স করতে চাই, সেই মেজারমেন্টের মেজার্স বিষয়টাই এই ফ্যাক্ট টেবিলের মধ্যে থাকে। তাহলে ফ্যাক্ট টেবিল কন্টেইনস মেজার্স সাচ অ্যাজ ডলার্স সোল্ড, অর্থাৎ কত ডলার বিক্রি হলো। যদি আমরা এই যে সেলস, যেহেতু আমাদের এই কিউবের নাম যেহেতু সেলস, এই ক্ষেত্রে যদি আমরা মেজার করতে চাই যে কত ডলার সেল হলো, তাহলে আমাদের ফ্যাক্ট টেবিলের মধ্যে থাকবে মেজার্স হিসেবে ডলার্স সোল্ড। আবার হতে পারে যে আমরা কত আইটেম সোল্ড করলাম, অর্থাৎ কাউন্ট করতে চাই, তাহলে আমরা হতে পারে কাউন্ট সোল্ড, অর্থাৎ কতটা আইটেম আমরা সোল্ড করলাম এটা হিসাব কাউন্ট করতে পারি, এটাও একটা মেজার্স হতে পারে। এরকম একাধিক মেজার্স আমরা, এক বা একাধিক মেজার্স আমরা ব্যবহার করতে পারি। তো যখন আমরা ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিলকে সমন্বিত করে একটা কনসেপচুয়াল ভিউ তৈরি করব, তার জন্য যে সকল মডেল ব্যবহার করব সেগুলোর নাম আমি ইতোমধ্যেই বলেছি, যে স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা এবং ফ্যাক্ট কনস্টেলেশন। স্কিমা বলতে কি বুঝি? স্কিমা বলতে বোঝায় ওভারঅল ডিজাইন অফ আ ডেটা ওয়্যার হাউস। একটা পুরো ডেটা ওয়্যার হাউসের যে সামগ্রিক ডিজাইন, সেই ডিজাইনটাকেই বলা হচ্ছে স্কিমা। তো হলো স্কিমা তৈরির ক্ষেত্রে এই মডেলগুলো আমরা অনুসরণ করতে পারি, স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা এবং ফ্যাক্ট কনস্টেলেশন। আসেন আমরা দেখি যে ফ্যাক্ট স্টার স্কিমা কিভাবে তৈরি করা যায়। সাপোজ আমাদের কাছে 4টি ডাইমেনশন টেবিল আছে। একটার নাম হচ্ছে টাইম, একটার নাম আইটেম, একটার নাম লোকেশন, আর একটার নাম ব্রাঞ্চ। এবং আমাদের যে কিউবটা আমরা তৈরি করতে চাই এটা সেলসের উপর ভিত্তি করে। তাহলে সেলসে আমরা 4টা ডাইমেনশন টেবিল ইউজ করে ফ্যাক্ট টেবিল তৈরি করতে, মানে সেলস রিলেটেড কিউব তৈরি করতে চাচ্ছি, ডেটা ওয়্যার হাউস তৈরি করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এই 4টা ডাইমেনশন টেবিলকে এইভাবে আমরা লিখবো, এবং এই ডাইমেনশন টেবিলগুলোতে কি কি কলাম থাকবে সেই কলামগুলোর নাম আমরা ধারাবাহিকভাবে এভাবে বসিয়ে দেবো। যেমন টাইম টেবিলের মধ্যে একটা ডে নামে কলাম থাকবে, হ্যাঁ, তারপরে ডে অফ দ্য উইক থাকবে, মান্থ, কোয়ার্টার, ইয়ার, মনে করেন এগুলো থাকবে। এগুলো আপনি নিজেই কল্পনা করবেন, আপনি নিজেই ভেবে বের করবেন যে কোনটা আপনার প্রয়োজন, কি কি কলাম থাকা উচিত, ঠিক আছে। এবং সঙ্গে একটা প্রাইমারি কি ব্যবহার করতে হবে। এই যে এখানে আমরা টাইম কি লিখেছি, দ্যাট মিনস এই টাইম টেবিলের জন্য ব্যবহৃত একটা কি, এটার নাম হলো টাইম আন্ডারস্কোর কি। এটা একটা ডাইমেনশন টেবিল। অনুরূপভাবে আইটেম নামে আর একটা ডাইমেনশন টেবিল, এখানে কি কি কলাম থাকবে সেগুলো আমরা লিখবো, যেমন আইটেম নেম, ব্র্যান্ড, টাইপ, সাপ্লায়ার টাইপ, ওকে। এবং এই আইটেম টেবিলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কি করব, এখানে আইটেম কি বলে একটা প্রাইমারি কি ব্যবহার করব। অনুরূপভাবে ব্রাঞ্চ নামে একটা টেবিল আছে, সেই টেবিলে আমরা 2টো কলাম ব্যবহার করতে চাই, একটা নাম হচ্ছে ব্রাঞ্চ নেম, একটার নাম হচ্ছে ব্রাঞ্চ টাইপ, এবং আরেকটা কলাম প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে ব্রাঞ্চ কি। এটা আপনি যে কোনো একটা ইউনিক কি ব্যবহার করলেই হবে। আবার লোকেশনের ক্ষেত্রে লোকেশন নামে একটা টেবিল তৈরি করব, সেই টেবিলের কলামগুলোর নাম হবে স্ট্রিট, সিটি, স্টেট অর প্রভিন্স, কাউন্ট, এবং আরেকটা কলাম থাকবে, এটাও একটা কলাম, এটা হলো লোকেশন কি। এটা কি অর্থাৎ আমরা প্রাইমারি কি ডেটাবেস যারা পড়েছি তারা বুঝি যে প্রত্যেকটা টেবিলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কি ব্যবহার করি, একটা অ্যাট্রিবিউট বা একটা কলাম ব্যবহার করি, যে কলামটাকে বলা হয় প্রাইমারি কি।
এবং এই ডাইমেনশন টেবিলগুলো কি করবে, ফ্যাক্ট টেবিলের সাথে সংযুক্ত থাকবে। এবং ফ্যাক্ট টেবিল কি কন্টেইন করবে, ফ্যাক্ট টেবিল কন্টেইন করবে মেজার্স, অর্থাৎ আমরা এই ডাইমেনশন টেবিল থেকে কি পরিমাপ করতে চাই সেটা এই ফ্যাক্ট টেবিলের মধ্যে থাকবে। ধরো সাপোজ যে আমরা ফ্যাক্ট টেবিলে ইউনিটস সোল্ড, মানে কত ইউনিট বিক্রি হয়েছে, কোন একটা আইটেম কত ইউনিট বিক্রি হয়েছে এটা আমরা কাউন্ট করতে চাই, মেজার করতে চাই। অথবা ডলার সোল্ড, কত ডলার বিক্রি হয়েছে। অথবা আমরা অ্যাভারেজ সেলস, অ্যাভারেজে কত বিক্রি হয়েছে সেইগুলো মেজার করতে চাই, তাহলে এটা ফ্যাক্ট টেবিলের মধ্যে থাকবে। এবং এই ফ্যাক্ট টেবিল, এটা আমি ফ্যাক্ট টেবিল বানিয়েছি, এবং এই ফ্যাক্ট টেবিলগুলো প্রত্যেকটা ডাইমেনশন টেবিলের সাথে কানেক্টেড থাকবে। তাহলে ফ্যাক্ট টেবিল কিভাবে ডাইমেনশন টেবিলগুলোর সাথে কানেক্টেড হয়, একটা টেবিল আমরা ডেটাবেজের নিয়ম অনুসারে জানি যে একটা টেবিল অন্য টেবিলের সাথে কানেক্টেড হয় কিভাবে, যে ওই টেবিলটার, যে টেবিলের সাথে সে কানেক্টেড হতে চাচ্ছে সেই টেবিলের প্রাইমারি কিটাকে তার কাছে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এই ফ্যাক্ট টেবিলটাকে কি করতে চাই, টাইম টেবিলের সাথে কানেক্ট করতে চাই, তাহলে টাইম টেবিলের যে প্রাইমারি কি সেটাকে এখানে নিয়ে আসতে হবে। এই যে টাইম টেবিলের প্রাইমারি কি এখানে দিতে হবে, তাহলে এই টেবিলেও একটা কলাম হবে বা অ্যাট্রিবিউট হবে, সেটার নাম হবে টাইম কি। এই কলামটাই এখানে পাওয়া যাবে। আবার আইটেমের সাথে কানেক্ট করার জন্য আইটেম কিটা এখানে লিখতে হবে, অর্থাৎ এই ফ্যাক্ট টেবিলে আইটেম কি নামে একটা কলাম থাকবে। এখানে যখন আইটেম কি হিসেবে এটা লিখবো, প্রাইমারি কিকে যখন অন্য টেবিলে লেখা হয় তখন এটা কিন্তু ওই টেবিলের জন্য ফরেন কি হয়ে যায়। দ্যাট মিনস এই ফ্যাক্ট টেবিলের জন্য এগুলো হলো ফরেন কি। ব্রাঞ্চ টেবিলের সাথে কানেক্ট করার জন্য এই ব্রাঞ্চের যে কি থাকবে ব্রাঞ্চ টেবিলে, সেটাকে এখানে কলাম হিসেবে নিয়ে আসতে হবে। আর লোকেশন টেবিলটার সাথে কানেক্ট করার জন্য লোকেশন টেবিলের মধ্যে যে লোকেশন কি নামে কলামটি আছে সেই কলামটা এখানে নিয়ে আসতে হবে ফরেন কি হিসেবে। তাহলে হয়ে গেল, এগুলো প্রত্যেকটা এই কিগুলো দ্বারা এরা একে অপরের সাথে কানেক্ট হয়ে গেল, অর্থাৎ এই ফ্যাক্ট টেবিলটা প্রত্যেকটা ডাইমেনশন টেবিলের সাথে কানেক্ট হলো। এবং আমরা কি মেজার করতে চাই, এগুলো মেজার্স করতে চাই, এটা তো ফ্যাক্ট টেবিলের মধ্যে থাকবেই, এই ফ্যাক্ট টেবিলের মধ্যে এই কলামগুলো থাকবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই যে স্কিমা ডায়াগ্রাম আমি আঁকলাম, এই স্কিমা ডায়াগ্রামটা দেখতে কেমন দেখাচ্ছে, যে এখানে একটা ফ্যাক্ট টেবিল আছে আর তার চারপাশে অনেকগুলো ডাইমেনশন টেবিল আছে। সেই ডাইমেনশন টেবিলগুলো প্রয়োজন মতো, যতগুলো প্রয়োজন ততগুলো ডাইমেনশন টেবিল আছে, এবং সেই ডাইমেনশন টেবিলগুলো ফ্যাক্ট টেবিলের সাথে সংযুক্ত। এবং এটা দেখতে একটা অনেকটা স্টারের মতো মনে হচ্ছে, এজন্য এই স্কিমাকে বলা হয় স্টার স্কিমা। এখন স্টার স্কিমা এটা কখন তৈরি করা হয়? স্টার স্কিমা দেখুন এখানে একটা মাত্র ফ্যাক্ট টেবিল এবং অনেক কয়েকটা ডাইমেনশন টেবিল থাকছে। এই স্কিমাটা জেনারেলি যখন আমরা ডেটা মার্ট তৈরি করি, আমরা ডেটা মার্ট পড়েছিলাম। ডেটা মার্ট হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের একটা ডিপার্টমেন্টের জন্য যখন ডেটা ওয়্যার হাউস তৈরি করা হয়, ছোট ডেটা ওয়্যার হাউস তৈরি করা হয়, তখন তাকে বলা হয় ডেটা মার্ট। এই ডেটা মার্ট যেহেতু ছোট, এই ধরনের ছোট ওয়্যার হাউসের ক্ষেত্রে যখন আমরা তাদের মডেল করতে চাই বা ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্টার স্কিমা ব্যবহার করব। তবে স্টার স্কিমার মধ্যে একটু আমরা বলতে পারি যে প্রবলেম আছে, সেটা হচ্ছে অনেক সময় কোনো টেবিলের মধ্যে রিডান্ডেন্ট ডেটা থাকতে পারে। যেমন এখানে দেখুন, আমরা আইটেম নামে যে টেবিলটা নিয়েছি সেই টেবিলের মধ্যে সাপ্লায়ার টাইপ বলে আমি একটা কলাম নিয়েছি। তাহলে এই সাপ্লায়ার টাইপ কিন্তু বারবার লিখতে হবে। তো আমি করতে পারি কি, এই সাপ্লায়ার টাইপটাকে আলাদা একটা টেবিল বানিয়ে ফেলতে পারি। তাহলে এটা হয়ে যাবে কি, নরমাল হয়ে যাবে। অর্থাৎ এই অবস্থায় এই একই ডেটা যেহেতু বারবার লিখতে হবে, সাপ্লায়ার এই ডেটাগুলোর সাথে সাথে সাপ্লায়ার টাইপ লিখে যেতে হবে। তো যেহেতু এটা একটা আলাদা বিষয় সাপ্লায়ার টাইপ, তাই আমি এটা চাইলে করতে পারি কি, এটাকে ভেঙে আলাদা আর একটা টেবিল বানাতে পারি। এর ফলে ডেটাবেসটা মানে ডেটা ওয়্যার হাউসটা আরো নরমাল হবে, অর্থাৎ আরো ভালো হবে। ঠিক আছে, অ্যানোমেলি দূর হয়ে যাবে। তো এই অ্যানোমেলি দূর করার জন্য আমরা এটাকে আর একটু ভেঙে লিখতে পারি। দেখেন ওই আগের মতোই সবগুলোই আছে। এইখানকার যেটা সাপ্লায়ার এখানে ছিল, সাপ্লায়ারটাকে আমি ভেঙে একটা সাপ্লায়ার নামে, সাপ্লায়ার টাইপ ছিল সেটাকে আমি ভেঙে আলাদা আর একটা টেবিল বানিয়েছি, এটার নাম দিয়েছি সাপ্লায়ার টেবিল। এবং এই সাপ্লায়ার টেবিলে সাপ্লায়ার কি বলে একটা প্রাইমারি কি থাকবে, এবং ওই যে সাপ্লায়ার টাইপ বলে যে অ্যাট্রিবিউট বা কলামটা ছিল সেটা এখানে সংযুক্ত করেছি, করে এই টেবিলের সাথে এই টেবিলটাকে কানেক্ট করে দিয়েছি। এতে কি হবে, এটা নরমাল হয়ে গেল। নরমালাইজ হওয়া মানে হলো এখানকার ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাওয়া, অ্যানোমেলি বা যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হবে। আচ্ছা, অনুরূপ একই রকম ভাবে দেখেন এইখানে কান্ট্রি বলে একটা অংশ আছে, হ্যাঁ, এই এবং সিটি বলে আর একটা অংশ আছে। এই যে সিটি, আমি চাইলে এই সিটিটাকে করতে পারি কি, যে আলাদা সিটির সাথে এই যে স্ট্রিট, কান্ট্রি এগুলো ব্যাপার থাকে, এটাকে আমি আলাদা করে নিতে পারি। ঠিক আছে, তো
কি করলাম কি সিটির নিচে যেগুলো যেমন স্টেট অর প্রভিন্স, সিটিটা কোন স্টেটে অবস্থিত এবং কোন কান্ট্রির সিটি, এই জন্য এটাকে সিটি নামে আরেকটা টেবিল বানালাম এবং সেখানে একটা প্রাইমারি কি দিয়ে দিলাম সিটি আন্ডারস্কোর কি, প্রাইমারি কির নাম যে কোনো আমরা দিতে পারি এবং এটার দ্বারা এই যে যেহেতু এটা প্রাইমারি কিটা এখানে লিখে দিলাম, তার মানে এটা এর সাথে কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে দুটো টেবিলকে দেখেন, এই আইটেম টেবিলটাকে ভেঙে আলাদা একটা টেবিল তৈরি করলাম, লোকেশন টেবিলটাকেও ভেঙে আলাদা একটা টেবিল তৈরি করলাম, ফলে এটা নর্মালাইজ হয়ে গেল। ডেটাবেসটা বা ডেটা ওয়্যার হাউসটা আরো বেশি ভালো হলো। হ্যাঁ, এই যে কাজটা করলাম, এই কাজ করার ফলে এটা দেখতে একটু অন্যরকম হয়ে দাঁড়ালো, তাই না? আগের চেয়ে একটু বিস্তৃত হলো। এই জন্য এই স্কিমাকে বলা হয় স্নোফ্লেক স্কিমা। এটা দেখতে অনেকটা স্নোফ্লেকের মতো। হ্যাঁ, ওই যে শীতকালে যে গাছের মধ্যে স্নো পড়ে, হ্যাঁ, যদি আমরা ইউরোপ আমেরিকায় দেখি, দেখবে যে গাছের মধ্যে শীতকালে স্নো পড়ে গাছটাকে ঢেকে রাখে। হ্যাঁ, তো ওটা দেখতে যেমন দেখায়, এটা দেখতে ঠিক ওই রকম হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা স্নোফ্লেক স্কিমা বলি। তো এই স্কিমাটা আসলে এই স্টার স্কিমারই এক্সটেন্ডেড ভার্সন। তাহলে স্টার স্কিমা আমরা কোথায় ব্যবহার করি? ডেটা মার্টের ডিজাইন করার ক্ষেত্রে, ডেটা মার্ট বা ছোট ডেটা ওয়্যার হাউস তৈরির ক্ষেত্রে ডিজাইন করতে আমরা স্টার স্কিমা ব্যবহার করি। অনুরূপভাবে আমরা বলতে পারি স্নোফ্লেক স্কিমাও আমরা ডেটা মার্টের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এখন পরবর্তীতে যে মডেলটা আমরা শিখব সেটার নাম হলো ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা, অথবা এই স্কিমাটাকে বলা হয় গ্যালাক্সি স্কিমা। এই গ্যালাক্সি স্কিমা বা ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা হচ্ছে এই ক্ষেত্রে মাল্টিপল ফ্যাক্ট টেবিল থাকতে পারে এবং এই মাল্টিপল ফ্যাক্ট টেবিলগুলো অনেকগুলো ডাইমেনশন টেবিলকে একে অপরের মধ্যে শেয়ার করতে পারে। এই রকম যখন আমরা ডিজাইন তৈরি করি তখন তাকে বলা হয় ফ্যাক্ট কনস্টেলেশন বা গ্যালাক্সি স্কিমা। এখানে আমরা দেখি আগের যেটা দেখেছিলাম যে এখানে আগেরটাতেই ছিল একটা এই যে সেলস নামে একটা ফ্যাক্ট টেবিল ছিল, এই ফ্যাক্ট টেবিলের সাথে এই চারটা আইটেম সংযুক্ত ছিল, চারটা ডাইমেনশন সংযুক্ত ছিল, একটা হলো টাইম, আইটেম, লোকেশন এবং ব্রাঞ্চ, এই ডাইমেনশন টেবিলগুলো কানেক্টেড ছিল। ওকে, এবং এখানে আমরা অতিরিক্ত হিসেবে আরো একটা ফ্যাক্ট টেবিল সংযুক্ত করলাম যার নাম দিলাম শিপিং ফ্যাক্ট টেবিল। এই শিপিং ফ্যাক্ট টেবিলের সাথে টাইম নামক ডাইমেনশন টেবিলটা কানেক্টেড, আবার আইটেম নামেরটা কানেক্টেড, তারপরে হলো এখানে শিপারটা কানেক্টেড এবং এগুলো লোকেশন কানেক্টেড। ব্যাস, তো এগুলো কানেক্টেড এবং এই ক্ষেত্রে আমরা মেজার্স করতে চাই, এই শিপিং এর মধ্যে মেজার্স করতে চাই ডলার কস্ট, মানে এটা শিপমেন্ট করতে কত ডলার খরচ হচ্ছে, ইউনিট শিফট কত ইউনিট শিপমেন্ট হচ্ছে, অর্থাৎ আমরা যে ডেটা মানে সেলস করছি, যে প্রোডাক্টগুলো বা আইটেমগুলো সেলস করছি কত ইউনিট শিপিং হচ্ছে। হ্যাঁ, এই সব শিপমেন্ট মানে হলো পাঠানো, কত ইউনিট পাঠানো হচ্ছে, এগুলোকে এখানে মেজার্স করা হবে। তাহলে এই ক্ষেত্রে একাধিক যেহেতু আমরা ফ্যাক্ট টেবিল নিয়েছি এবং এই ডাইমেনশন টেবিলগুলোর মধ্যে কানেক্টেড অবস্থায় আছে, তাই এটাকে আমরা বলছি ফ্যাক্ট কনস্টেলেশন বা গ্যালাক্সি স্কিমা। এবং এই স্কিমাটা কখন আমরা ব্যবহার করি? এই স্কিমা জেনারেলি ব্যবহার করা হয় যখন আমরা একটা অর্গানাইজেশনের এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউস বানাই, অর্থাৎ পুরো অর্গানাইজেশনটা ডেটা ওয়্যার হাউস যখন আমরা বানাতে চাই, যেটাকে আমরা বলি এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউস, সেই এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউসের ডিজাইন করার ক্ষেত্রে আমরা যে স্কিমা ব্যবহার করব সেটাকে বলা হয় ফ্যাক্ট কনস্টেলেশন বা গ্যালাক্সি স্কিমা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এইগুলোকে আমরা কিভাবে বুঝবো যে এগুলো কি? এইখানে তো আপনি দেয়াই আছে ফ্যাক্ট টেবিল, এটাতে আমি কিভাবে এটা তৈরি করব? এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন আপনি কোন একটা প্রতিষ্ঠানের জন্য ডেটা ওয়্যার হাউস তৈরি করার দায়িত্ব পেয়েছেন। এখন আপনি ওই প্রতিষ্ঠানে যাবেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আপনি কোন বিষয়ের উপর, কোন মানে মেজর সাবজেক্টের উপর আপনি ডেটা ওয়্যার হাউস বানাতে চান। এখন যদি ওই প্রতিষ্ঠান বলে যে আমাকে সেলসের উপর ডেটা ওয়্যার হাউস বানিয়ে দেন, ঠিক আছে, এখন আপনি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ইনফরমেশন নেবেন যে সেলস গুলো কিসের, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। যেমন সেলস আইটেমের উপর নির্ভর করতে পারে, সেলস লোকেশনের উপর নির্ভর করতে পারে, ব্রাঞ্চের উপর নির্ভর করতে পারে, টাইমের উপর নির্ভর করতে পারে, এবং সেলসের আরো অনেক কিছু থাকতে পারে, যে সেলস কাস্টমারের উপর নির্ভর করতে পারে, তাহলে কাস্টমার নামে আরেকটা টেবিল বানাবেন, ঠিক আছে। আবার সেলসটা যদি আপনার নির্ভর করে যে ওইখানকার এমপ্লয়ি কারা, তারা কি রকম কাজ করছে, সেটার উপরেও আপনার সেলস নির্ভর যদি করে, তাহলে এমপ্লয়ি নামে আরেকটা টেবিল নেবেন। এইভাবে আপনি প্রত্যেকটা ভাববেন যে
মানে আপনি যখন একজন ডেটা ওয়্যার হাউস ডিজাইনার হচ্ছেন তখন আপনার কাজ হচ্ছে ওইখানকার পুরো ইনফরমেশন নেওয়া, একদম ফিল্ডে গিয়ে ওই প্রতিষ্ঠানের সকল মানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সবার সাথে কথা বলে আপনি ওইখান থেকে সিলেক্ট করবেন আপনার নিজস্ব বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে যে কোনগুলোকে আপনি ডাইমেনশন টেবিল হিসেবে ব্যবহার করতে চান, তারপরে আপনি কি পরিমাপ করতে চান, মানে কি ওইখান থেকে মেজার করতে চান সেটাকে আপনি ভেবে বের করবেন। আপনি কি সেলসের অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট সেলস হচ্ছে সেটাকে অ্যানালিসিস করতে চান, নাকি কত টাকায় সেল হচ্ছে সেটা অ্যানালিসিস করতে চান, নাকি অ্যাভারেজে কত সেলস হচ্ছে সেটা অ্যানালিসিস করতে, কি সে আপনি অ্যানালিসিস করতে চান সেটাকে ঠিক করবেন। যে যা যা আপনি মানে মেজার করতে চান সেগুলো ঠিক করার পর আপনি এরকম করে ডিজাইন করবেন, নকশা তৈরি করবেন, ঠিক আছে। ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা ব্যবহার করে হতে পারে, স্টার স্কিমা অথবা স্নোফ্লেক স্কিমা। আপনি দেখবেন যে যদি ওখানে একাধিক ফ্যাক্ট টেবিলের প্রয়োজন হয় তাহলে তো আপনাকে ফ্যাক্ট কনস্টেলেশন বা গ্যালাক্সি স্কিমা ব্যবহার করতে হবে। যদি একটা মাত্র ফ্যাক্ট টেবিল প্রয়োজন হয় এবং তার চারপাশে ডাইমেনশন টেবিলগুলোকে একটা ফ্যাক্ট টেবিল দিয়ে কানেক্ট করা যায় তাহলে তো আপনি মানে স্টার স্কিমা বা স্নোফ্লেক স্কিমা ব্যবহার করবেন। স্টার স্কিমার চেয়ে যেহেতু স্নোফ্লেক স্কিমা বেশি ভালো, স্নোফ্লেক ব্যবহার করবেন। আবার যদি কখনো কোনো ডাইমেনশন টেবিলের মধ্যে কোনো ডাইমেনশন টেবিলকে এইরকম করে স্প্লিট করার মানে ভাগ করার প্রয়োজন না পড়ে তাহলে তো আপনি জেনারেলি স্টার স্কিমা ব্যবহার করলেই হয়ে গেল। যেমন যদি আপনার ভাগ করার স্প্লিট করার কোনো প্রয়োজন নেই, তাতেই আপনার কাজ ভালোভাবে হচ্ছে, তাহলে এইভাবে ডিজাইন করবেন। এই হলো সিস্টেমটা। আচ্ছা, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে এখানে যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলো একটা কিউবের মতো, এই যে আমরা যে পাজল খেলি, পাজল খেলা কিউবের মতো। দেখেন এখানে আমি এটাকে বোঝাই। দেখুন এখানে আমরা তিনটা, ধরুন আমরা যখন ডেটা ওয়্যার হাউস বানাচ্ছি তখন তিনটা ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করে এক জায়গায় নিয়ে এসে রাখা হচ্ছে, ঠিক আছে। দেখুন একটা স্যাম্পল ডেটা কিউব বোঝার চেষ্টা করছি। একটা ডেটা টিউব, একটা ডাইমেনশন টেবিলের নাম মনে করুন প্রোডাক্ট, আর একটা ডাইমেনশন টেবিলের নাম হলো ডেট, আর একটা ডাইমেনশন টেবিলের নাম হলো কান্ট্রি। ওকে, প্রোডাক্ট নামে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে ধরুন তিনটা কলাম আছে, একটার নাম হচ্ছে টিভি, পিসি আর হলো ভিসিআর। তাহলে এই প্রোডাক্ট টেবিলের মধ্যে টিভি, পিসি এবং ভিসিআর আছে। আচ্ছা, ডেট টেবিলের মধ্যে ডেট আছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। কোয়ার্টার মানে হলো 3 মান্থস, 3 মাসে এক কোয়ার্টার, ঠিক আছে। তাহলে প্রথম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা গেল ফার্স্ট কোয়ার্টার, তার পরবর্তী 3 মাস হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, তার পরবর্তী 3 মাস হচ্ছে থার্ড কোয়ার্টার, তার পরবর্তী 3 মাস হচ্ছে ফোর্থ কোয়ার্টার। এবং কান্ট্রি দেয়া আছে, ধরেন যে মেক্সিকো, কানাডা এবং ইউএসএ। এই যে কান্ট্রি নামে একটা ডাইমেনশন টেবিল আছে, সেখানে মেক্সিকো, কানাডা, ইউএসএ। এখন আপনি কি করলেন, ডেটা কিউব মানে ডেটা ওয়্যার হাউসের মধ্যে তো এরকম তিনটা টেবিল আছে, আপনি তিনটা টেবিলের মধ্যে ডেটা আগে থেকেই ধরেন স্টোর অবস্থায় আছে, তাও সেই ডেটা দিয়ে তো আপনার লাভ নেই। আপনি ডেটা ওয়্যার হাউস কেন বানাচ্ছেন? কারণ যেন আপনার কোয়েরি করা সহজ হয়ে যায়, আপনার অ্যানালিসিস করা সহজ হয়ে যায়। তাহলে আপনি করলেন কি, যে এই তিনটে টেবিল থেকে ডেটাকে সামারাইজড করে এক জায়গায় নিয়ে আসলেন। কি করলেন, যে আমি যদি এরকম বলি যে ফার্স্ট কোয়ার্টারে, ধরেন এইখানে আমি লিখে রেখেছি, এইখানে এই জায়গায় এইখানে লিখে রেখেছি 300, এই ভিসিআর এর দেখতে পাচ্ছেন এই জায়গায় লিখে রেখেছি 300। তাহলে কি দাঁড়াবে, যে ফার্স্ট কোয়ার্টারে এই দেখুন ইউএসএ, এইটা দ্বারা কিন্তু ইউএসএ কে বোঝাচ্ছে। তাহলে ফার্স্ট কোয়ার্টারে ইউএসএ তে ভিসিআর বিক্রি হয়েছে 300, একবারে আমি কিন্তু ইনফরমেশন পেয়ে গেলাম। ফার্স্ট কোয়ার্টারে ইউএসএ তে ভিসিআর বিক্রি হয়েছে 300। আমি যদি এইখানে লিখি, এই যে এই টেবিলটাতে দেখেন, এই যে এইখানে লিখি, এই বরাবর ধরেন ভিতরের দিকে লিখলাম 500, হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে 500, কিন্তু এই যে ডাইমেনশনের এই ভিতরের বা এইখানেও যদি লিখি, ধরেন এইটাতে লিখি, তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। দেখেন এটা কিন্তু পিসি কে বোঝাচ্ছে, এই যে পিসি এই জায়গায় কিন্তু লিখেছি, এখানে লিখেছি 500। তাহলে কি দাঁড়াবে, যে কানাডাতে, ঠিক আছে, এই যে ফোর্থ কোয়ার্টারে কতগুলো পিসি বিক্রি হয়েছে, 500 পিসি বিক্রি হয়েছে। তার মানে কি, তিনটা টেবিল থেকে আমি কিন্তু একটা মেজার্স করছি, মেজার্সটা হচ্ছে ইউনিট সোল্ড, কত ইউনিট সোল্ড হয়েছে, ঠিক আছে। এই যে সামেশন করে ওটাতে আমি লিখে দিচ্ছি। তো ওই ব্যাপারটাই আগের যে বিষয়টা আমি আগেও আলোচনা করেছিলাম, কিউবয়েড। দেখেন তিনটা ওখানে ডাইমেনশন আছে, প্রোডাক্ট, ডেট অ্যান্ড কান্ট্রি,
এটা যেহেতু 3 ডাইমেনশনাল কিউবয়েড, 3D কিউবয়েড, এবং এক্ষেত্রে যেহেতু 3টাই ডাইমেনশন, এর চেয়ে বেশি ডাইমেনশন আর নেই, তাই এটাই হলো বেস কিউবয়েড। হ্যাঁ, এই বেস কিউবয়েডের উপরে আমি একটাকে ফিক্সড করে দুইটা থেকে সামারাইজ করতে পারি, দুটা করে সামারাইজ করতে পারি, সেক্ষেত্রে হবে 2D কিউবয়েডস, যেটা আমি আগে আলোচনা করেছি। আবার একটা টেবিলকে ফিক্সড রেখে আমি বা দুটো টেবিলকে ফিক্সড রেখে আমি একটা টেবিল থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি, তাহলে এটাকে বলা হবে 1D কিউবয়েডস। আর যদি আমি সবগুলোকে একদম ফিক্সড করে একটা নির্দিষ্ট ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে এটা বলা হবে 0D কিউবয়েড বা অ্যাপেক্স কিউবয়েড। এক্ষেত্রে আমরা বলেছি এটা একদম হাইয়েস্ট সামারাইজড ভ্যালু, মানে একদম সবকিছুকে ফিক্সড করে দিয়েছি, যে এই নির্ধারিত করে দিয়েছি যে এই প্রোডাক্টটা এই ডেটে এই কান্ট্রিতে কয়টা বিক্রি হয়েছে, এইরকম। ঠিক আছে, তো এখানে আমরা কিছু টিপিক্যাল ওল্যাপ অপারেশনস নিয়ে আলোচনা করব। ওল্যাপ অপারেশন মানে হলো অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং অপারেশন, অর্থাৎ অ্যানালিটিক্যাল প্রসেসিং করার ক্ষেত্রে যে অপারেশনগুলো করা হয় কোথায়, ডেটা ওয়্যার হাউসের মধ্যে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা আমরা ওল্যাপ অপারেশন দেখছি। একটা হলো রোল আপ বা ড্রিল আপ, আরেকটা হচ্ছে রোল ডাউন বা ড্রিল ডাউন, তার পরবর্তীটা হলো স্লাইস অ্যান্ড ডাইস, এবং তারপর একটা হচ্ছে পিভট বা রোটেট। এখন এটাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বোঝাতে পারি। এখানে দেখুন, এইটা হচ্ছে আমাদের সেই ডেটা ওয়্যার হাউস, কিছুক্ষণ আগে যেটা আমি দেখালাম, যার 3টা ডাইমেনশন আছে। একটা হলো এই দিকে আমরা টাইম দেখতে পাচ্ছি, এই যে এই বরাবর এই যে টাইম, এটা কোয়ার্টারে ভাগ, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। আচ্ছা, এই দিকে আমরা দেখছি আইটেম, এটা টাইপসের উপর ভিত্তি করে আমরা এটাকে সামারাইজড করেছি। এখানে হলো হোম এন্টারটেইনমেন্ট। দেখেন আইটেমের কিন্তু আইটেম টেবিলের কিন্তু অনেকগুলো কলাম আছে, তার মধ্যে টাইপস নামে যে কলাম সেটার উপর বেস করে এটা নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যেমন টাইম যে টেবিল, এইটার কিন্তু অনেকগুলো কলাম, আমি আপনাদের সাথে আগেই আলোচনা করেছিলাম। টাইম টেবিলের মধ্যে আছে ডে, আছে উইক অফ দ্য ডে, আছে ইত্যাদি ইত্যাদি, এবং মান্থ আছে, কোয়ার্টার আছে। তো এখানে আমরা কোয়ার্টারটা নিয়েছি, ঠিক আছে। এবং লোকেশন টেবিলের মধ্যে ছিল সিটি, ছিল স্টেট, ছিল কান্ট্রি, ছিল প্রভিন্স ছিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা সিটিসটা নিয়েছি, নিয়ে এখানে দেখুন আমি লিখেছি কি 605, অথবা এখানে লিখেছি 625, এখানে লিখেছি 14, এখানে 400। ধরুন এই 605 এই কথার মানে কি দাঁড়াচ্ছে? এই কথার মানে দাঁড়াচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারে ভ্যানকুভার সিটিতে, ঠিক আছে, হোম এন্টারটেইনমেন্টস আইটেম 605টি বিক্রি হয়েছিল। ওকে, অনুরূপভাবে এইটা যদি বলি, সেইটাও ফার্স্ট কোয়ার্টারে, হ্যাঁ, ভ্যানকুভার সিটিতে কম্পিউটার বিক্রি হয়েছিল কতগুলো, এই 625টা। তো এইভাবে আমরা এখানে ডেটা কালেক্ট করে রেখেছি। এখন আমার প্রশ্ন হতে পারে, যে আমার জানার ইচ্ছা হতে পারে যে এখানে যে আমরা এই যে দেখুন ভ্যানকুভার একটা সিটি যেটা ক্যানাডাতে অবস্থিত, টরন্টো আর একটা শহর, এটাও কিন্তু ক্যানাডাতে অবস্থিত। এখানে দেখুন এখানে 605 আর এখানে 385, টরন্টোতে বিক্রি হয়েছে 385টা এই ফার্স্ট কোয়ার্টারে, কিন্তু টরন্টোতে হোম এন্টারটেইনমেন্টস বিক্রি হয়েছে 385। এখন আমি যদি এটাকে একটু রোল আপ করি, মানে আরো সামারাইজড করি, এখানে কিরকম অবস্থায় ছিল, সিটির উপর বেস করে লোকেশনগুলো ছিল, তাহলে অনেকগুলো সিটিকে একসাথে সংযুক্ত করলে কি পাওয়া যায়, কান্ট্রি পাওয়া যায়। তাহলে আমি যদি জানতে চাই যে আচ্ছা ফার্স্ট কোয়ার্টারে হোম এন্টারটেইনমেন্ট ক্যানাডাতে কয়টা বিক্রি হয়েছিল, তাহলে এখন ক্যানাডাতে তো দুটো সিটি এখানে আমরা পেয়েছি, একটা হচ্ছে ভ্যানকুভার আর টরন্টো, তাহলে এদের যে সম্মিলিত যোগফল সেটা এখানে দেখাবে। দেখেন ফার্স্ট কোয়ার্টারে ক্যানাডাতে এই যে হোম এন্টারটেইনমেন্ট বিক্রি হয়েছে 1000টা, এই 605 এবং 385 এদের যোগফল করলে, হ্যাঁ এটা 605-এ নাকি, এটা যোগ করে দেখবেন কত হয়, যাই হোক 1000, মানে এই দুটোর যোগফলের সমান। অনুরূপভাবে নিউ ইয়র্ক এবং এই যে শিকাগো যেটা ইউএসএ, দেখেন এখানে 1860 আর 440, তাহলে ফার্স্ট কোয়ার্টারে এদের দুইজনের বিক্রি হয়েছিল কত, 2000টা, এই যে 2000 ইউএসএতে। দেখছেন এটা কান্ট্রির উপর, অর্থাৎ লোকেশনটা, তার মানে কি এটাকে আরো রোল করলাম আমি, এর জন্য এটাকে বলা হচ্ছে রোল আপ। তাহলে রোল আপ কিসের উপর বেস করে রোল আপ করেছি, এই যে রোল আপ অন লোকেশন ফ্রম সিটিজ টু কান্ট্রিজ, সিটি থেকে এটা কান্ট্রির দিকে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে রোল আপ করা হয়েছে। তো অনুরূপভাবে রোল ডাউন করলে কি হবে, এই যে রোল ডাউন করলে এই 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 অবস্থায় ফিরে আসবে, এইটাকে যে আমি রোল ডাউন করি এটা ফিরে আসবে। অথবা এইটা যদি আমাদের
এর ডেটা ওয়্যার হাউস হয়, এটাকে আরো রোল ডাউন করলে কি হবে বা ড্রিল ডাউন করলে কি হবে, দেখেন আমাদের এটা ছিল ফার্স্ট কোয়ার্টারে কয়টা বিক্রি হয়েছে, 605টা। তাহলে এটাকে যদি আমি বলি যে ফার্স্ট কোয়ার্টার মানে তো হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি জানতে চাই জানুয়ারি মাসে কয়টা বিক্রি হয়েছে, ফেব্রুয়ারি মাসে কয়টা, মার্চ মাসে কয়টা, তাহলে সেটাকে আরো আমাকে কি করতে হবে, সামারাইজড থেকে ডিটেইলস এর দিকে যেতে হবে। তাহলে আরো যখন ডিটেইলস এর দিকে যাব তখন এটাকে বলা হবে রোল ডাউন বা ড্রিল ডাউন। এই যে রোল ডাউন বা ড্রিল ডাউন, তাহলে জানুয়ারি মাসে 150টা, ফেব্রুয়ারি মাসে 100টা এবং কি মার্চ মাসে 150টা, 300 400, ঠিক আছে। ফার্স্ট কোয়ার্টারে 400টা বিক্রি হয়েছে, এইটা দেখানো হচ্ছে এটা, হ্যাঁ এই যে 400টায় দেখুন, এই যে এই বরাবর এই যে সিকিউরিটিটাকে, এই যে এখানে সিকিউরিটি ছিল এটা 400টা বিক্রি হয়েছে, 400। অনুরূপভাবে যদি এটা হোম এন্টারটেইনমেন্ট, এটাও ভাগ হয়ে যেত, এখানে কত ছিল 605, তাহলে 605টা এখানে ভাগ হয়ে যেত, ঠিক আছে। এই 3 মাসের মধ্যে এই সিকিউরিটি কয়টা ছিল, 400টা ছিল, তো 400টা দেখুন ভাগ হয়ে গেছে, যে জানুয়ারি মাসে 150টা, ফেব্রুয়ারি মাসে 100টা এবং মার্চ মাসে 150টা। তাহলে আমি বোঝাতে পারলাম, যখন মোর ডিটেইলস এর দিকে যাব তখন এটাকে বলা হবে রোল ডাউন বা ড্রিল ডাউন, আর যখন সামারাইজড করা শুরু করব তখন সেটা হয়ে যাবে রোল আপ বা ড্রিল আপ। এর পরবর্তীতে যে ওল্যাপ অপারেশনটা নিয়ে আমরা আলোচনা করব, সেই টিপিক্যাল ওল্যাপ অপারেশনটার নাম হলো ডাইস। এখানে ডাইস করেছি, দেখুন ডাইস করা মানে হলো আমাদেরকে নির্ধারিত করে দিতে হবে এইখানকার যে অ্যাট্রিবিউটগুলো আছে, এই যে অ্যাট্রিবিউটগুলো নির্দিষ্ট করে দেওয়া হবে, সবগুলো ডাইমেনশন কিন্তু ঠিক থাকবে, সব ডাইমেনশনে থাকবে, কিন্তু নির্দিষ্ট কিছু এখানকার যে অ্যাট্রিবিউট থাকবে তার উপর বেস করে আমরা ইনফরমেশন গ্যাদার করতে চাই। যেমন আমার এখানে লোকেশন ছিল 4টা, কিন্তু আমি যদি লোকেশন চাই যে শুধু টরেন্টো এবং ভ্যানকুভার, এবং টাইম চাই যে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার, এবং আইটেম চাই আমি হোম এন্টারটেইনমেন্ট অ্যান্ড কম্পিউটার, তাহলে আমার কতটুকু আসবে, এই যে ডাইস, অর্থাৎ ডাইস মানে ওই যে আমরা যে লুডো খেলি, লুডোর যে ডাইস থাকে ওইটার মতো হয়ে দাঁড়াবে। দেখেন ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার, এই যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার নিয়েছে ভ্যানকুভার এবং টরন্টো, আর এখানে ইনফরমেশন হলো হোম এন্টারটেইনমেন্ট অ্যান্ড কম্পিউটার, এই যে এতটুকু তৈরি হয়ে গেল, হ্যাঁ এই অংশটুকু শুধু চলে আসলো, তাহলে এটাকে আমরা বলছি ডাইস। আচ্ছা স্লাইস কখন বলা হবে, স্লাইস হলো যে আমরা যখন একটা নির্দিষ্ট একটা ডাইমেনশনকে ফিক্সড রেখে ডাইমেনশনকে ফিক্সড করে ফেলবো, এখানকার একটা ডাইমেনশনকে ফিক্সড করে স্লাইস করব। যেমন ধরুন লোকেশনকে যদি আমি ফিক্সড করি, করে এইভাবে স্লাইস করি, তাহলে আমাদের থাকবে কি আইটেম এবং টাইম এবং আইটেম। আবার যদি আমি টাইম এবং আইটেমকে ফিক্সড ধরে এই বরাবর, এই যে এই দিক বরাবর স্লাইস করি, যেমন ধরেন ফার্স্ট কোয়ার্টারকে আমি ফিক্সড করলাম, ফার্স্ট কোয়ার্টারে কতগুলো বিক্রি হয়েছে, হ্যাঁ ফার্স্ট কোয়ার্টার, এই যে ফার্স্ট কোয়ার্টার, এই ফার্স্ট কোয়ার্টারকে স্লাইস করলাম, তাহলে স্লাইস করলে এই যে ভ্যানকুভারে কয়টা, টরন্টোতে কয়টা, নিউ ইয়র্কে কয়টা এবং শিকাগোতে কয়টা বিক্রি হয়েছে, এই যে ফার্স্ট, এই যে এই যে এই যে এগুলো চলে আসবে, দেখেন, হ্যাঁ। এবং এইখানেও ইনফরমেশন থাকবে, তো শুধু এই ইনফরমেশনগুলো এখানে দেখানো হচ্ছে। এই যে দেখুন ভ্যানকুভারের ক্ষেত্রে শুধু দেখেন ভ্যানকুভারে কি হয়েছিল, ফার্স্ট কোয়ার্টারে 605টা, 625টা কম্পিউটার, 14টা ফোন এবং 400টা সিকিউরিটি কমপ্লায়েন্স বিক্রি হয়েছিল, ঠিক আছে। এই যে আর টরন্টোতে কত হয়েছিল, এখানে যে ভ্যালুগুলো, যে টরন্টোর ভ্যালু আছে এগুলো প্রত্যেকটার জন্য এখানে ইনফরমেশন থাকতো, এখানে লেখা নাই যেহেতু, তাহলে ওগুলো এখানে উঠতো। আমি আশা করি বোঝাতে পেরেছি, এটাকে বলে স্লাইস করা, এটা আমি স্লাইস করলাম। তাহলে এই দিকে আমি লোকেশন আর এই বরাবর আমি কি দেখাচ্ছি, আইটেমস দেখাচ্ছি টাইপের উপর ভিত্তি করে। এখন এটাকে যদি আমি পিভট করি, অর্থাৎ আমি যদি একে রোটেশন করি, ভিজুয়ালাইজ করি অন্যভাবে, হ্যাঁ দেখার চেষ্টা করি ডিফারেন্ট ওয়েতে, হ্যাঁ তাহলে সেটাকে আমরা বলবো পিভট অপারেশন। পিভট অপারেশনের ক্ষেত্রে দেখুন আইটেমটাকে এইদিকে নিয়ে গেলাম আর লোকেশনটাকে এখানে নিয়ে আসলাম, ফলে দেখা যাচ্ছে এই ভ্যালুগুলো এই বরাবর দেখাচ্ছে, এই যে আমি রোটেশন করলাম, ঘুরিয়ে ফেললাম, এটাকে বলা হচ্ছে পিভট অপারেশন। আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, খোদা হাফেজ।